তো হ্যালো বন্ধুরা, আগের ভিডিওর আমরা পার্ট 2 নিয়ে এসেছি, যেখানে আমরা গ্রুপ সি এর যে বড় প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 10 = 40। প্রথম প্রশ্ন আছে, ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না, পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তো এখানে আমরা উত্তর দেখে নিচ্ছি। ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটি একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে একটি কাঠের বাক্স, একটি স্প্রিং তোলা যন্ত্র। তাহলে পরীক্ষার পদ্ধতি দেখো। প্রথমে কাঠের বাক্সটিকে টেবিলের উপর একটি নির্দিষ্ট দিকে রাখুন। 2 নম্বর, স্প্রিং তোলা যন্ত্র ব্যবহার করে বাক্সটিকে ধীরে ধীরে টানুন এবং ঘর্ষণ বল রেকর্ড করুন। এবার বাক্সটিকে টেবিলের উপর অন্য দিকে ঘুরিয়ে রাখুন এবং একই পদ্ধতিতে ঘর্ষণ বল রেকর্ড করুন। বিভিন্ন দিকে বাক্সটিকে রেখে একই পদ্ধতিতে ঘর্ষণ বল পরিমাপ করুন। 5 নম্বর, প্রতিটি ক্ষেত্রে ঘর্ষণ বলের মান একই থাকবে। এখানে ব্যাখ্যা হচ্ছে, ঘর্ষণ বল মূলত দুটি বস্তুর সংস্পর্শে থাকা অমসৃণতার কারণে হয়ে থাকে। যখন একটি বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে যায়, তখন ওই অমসৃণতাগুলিকে একে অপরের সাথে বাধা সৃষ্টি করে। এই বাধার কারণে যে বলের সৃষ্টি হয় সেটিই ঘর্ষণ বল। স্পর্শতলের বৃদ্ধি বা হ্রাস পেলে এই অমসৃণতার সংখ্যা একই থাকে, তাই ঘর্ষণ বলের মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং পরীক্ষার ফলাফল থেকে এটি স্পষ্ট যে ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। 2 নম্বর প্রশ্ন, 3 লিটার আয়তনের তরলের 6 কেজি 3 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, 3 লিটার আয়তনের তরলের ভর 6 কেজি, তরলটির ঘনত্ব কত? তো উত্তর দেখে নিচ্ছি। যদি কোনো তরলের আয়তন 3 লিটার এবং ভর 6 কেজি হয়, তবে তার ঘনত্ব হবে 2 কেজি পার লিটার। গণনা, ঘনত্ব যেটাকে আমরা বলি ডেনসিটি সমান ভর বাই আয়তন। এখানে ভর সমান কত আছে? 6 কেজি। তাহলে আয়তন সমান 3 লিটার। সুতরাং ঘনত্ব 6 কেজি বাই 3 লিটার সমান 2 কেজি পার লিটার। 2 নম্বর প্রশ্ন, 2 এ, কচু পাতার ওপরে থাকা জলের ফোঁটা চকচক করে কেন? এখানে উত্তর হবে, কচু পাতার উপরে জলের ফোঁটা চকচক করে কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। যখন আলোকরশ্মি একটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন আপতন কোণ একটি নির্দিষ্ট মানের চেয়ে বেশি হলে আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে আসে। একেই অভ্যন্তরীণ প্রতিফলন বলে। কচু পাতার পৃষ্ঠে মোমের মতো একটি সূক্ষ্ম আস্তরণ থাকে, যা জলকে ধরে রাখতে দেয় না, এবং জল একটি ছোট ফোঁটার আকারে অবস্থান করে। এই ফোঁটাগুলো গলীয় হওয়ার কারণে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে চকচক করে। তারপরের প্রশ্ন, সংকট কোণের সচিত্র সংজ্ঞা দাও। সংকট কোণ হলো যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে সংকট কোণ বলে। সহজ ভাষায়, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে চলে গেল, সেই আপতন কোণকে সংকট কোণ বলা হয়। তারপরের প্রশ্ন, আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? তো উত্তর হবে, আলোক রশ্মি লম্বভাবে কোনো তলে আপতিত হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ উভয়ই 0 ডিগ্রি হবে। তারপরের প্রশ্ন, রশ্মিচিত্রের সাহায্যে মরুভূমিতে সৃষ্টি মরীচিকার ব্যাখ্যা দাও। তো এখানে উত্তর হবে, মরুভূমিতে মরীচিকা আলোর পূর্ণ অভ্যন্তরীণ এর কারণ ঘটে। মরুভূমির বালি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে
উপরের বাতাসকে নিচের বাতাস থেকে হালকা করে দেয়। যখন আলোক রশ্মি গাছ বা অন্য কোনো বস্তু থেকে আসে তখন তা হালকা বাতাস থেকে ঘন বাতাসের দিকে বাঁকতে থাকে। এক পর্যায়ে আলোক রশ্মি যখন সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তখন তা প্রতিফলিত হয়ে দর্শকের চোখে আসে এবং গাছটির উল্টো প্রতিবিম্ব তৈরি করে, যা জলাশয়ের প্রতিবিম্বের মতো দেখায়। একেই মরীচিকা বলে। তারপরে দেখো 3-এ কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর ধারণা দেন? উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও। তো অণুর ধারণা সর্বপ্রথম দেন বিজ্ঞানী জন ডাল্টন। তিনি 1808 সালে তার পারমাণবিক তত্ত্বে পদার্থের ক্ষুদ্রতম কণা হিসাবে অণুর ধারণা দেন। আইসোটোপ হলো একটি রাসায়নিক উপাদানের বিভিন্ন রূপ যাদের প্রত্যেকের নিউক্লিয়াসে একই সংখ্যক প্রোটন থাকে কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন হয়। এর ফলে তাদের পারমাণবিক ভর ভিন্ন হয়, যদিও তারা একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। তারপরের প্রশ্ন, সংকেত লেখো। ফেরিক ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট। তো ফেরিক ক্লোরাইড রাসায়নিক সংকেত FeCl3 এবং ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত Ca3PO4x2। তারপরের প্রশ্ন, উভধর্মী অক্সাইড কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া সহযোগে দেখাও যে Al2O3 একটি উভধর্মী অক্সাইড। তো উত্তর হবে উভধর্মী অক্সাইড হলো সেই সকল ধাতব অক্সাইড যা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড যা অ্যাসিড এবং ক্ষার উভয় ধরনের পদার্থের সাথেই বিক্রিয়া করতে পারে। অ্যালুমিনিয়াম অক্সাইডের উভধর্মী বৈশিষ্ট্য: অ্যাসিডের সাথে বিক্রিয়া। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল তৈরি করে। অন্তর্ধতি কি? অন্তর্ধতি বলতে বোঝায় কোনো বস্তু নক্ষত্র বা গ্রহের দৃষ্টির বাইরে চলে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়াকে। সাধারণভাবে কোনো গ্রহ, উপগ্রহ বা নক্ষত্র যখন পৃথিবী থেকে দেখা যায় না তখন তাকে অন্তর্ধতি বলে। তারপরের প্রশ্ন, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কী কী? পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে পাত্রটি বায়ু নিরুদ্ধ হয়েছে কিনা কিভাবে বোঝা যায়? তো এর উত্তর হচ্ছে, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হল জিঙ্ক, দানা বা গুঁড়ো এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা লঘু সালফিউরিক অ্যাসিড। পাত্রটি বায়ুনিরুদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য উৎপন্ন হাইড্রোজেন গ্যাসকে একটি গ্যাস জার-এ সংগ্রহ করার সময় জারের মুখটি জলের নিচে রাখতে হবে। যদি গ্যাসের বুদবুদ জলের উপরে উঠতে থাকে এবং জলের স্তর নিচে নেমে যায় তবে বোঝা যাবে পাত্রটি বায়ুনিরুদ্ধ হয়েছে। এছাড়াও গ্যাসের জার এর মুখটি যদি জলের উপরে তুলে ধরা হয় এবং যেখানে একটি জ্বলন্ত কাঠি ধরলে পপ সাউন্ড হয় তবে বোঝা যাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং পাত্রটি বায়ুনিরুদ্ধ হয়েছে। তারপরে দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতির শর্তসহ সমিত সমীকরণ লেখো। তারপরে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্ল্যাট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে কি বর্ণ ধারণ করে? তো এখন সমিত সমীকরণটি দেখে নাও। তো দেখো, গ্যাসের অনুপাত N2 অনুপাত H2 সমান 1:3। অনুঘটক সূক্ষ্ম লোহা প্রোমোটর K2 লোহা। তারপরে আছে প্রোমোটর, তাপমাত্রা 450 ডিগ্রি সেলসিয়াস, চাপ 150 থেকে 300 অ্যাটমিক। তারপরে দেখো প্রায় 200 অ্যাটমিক প্রচলিত। উৎপন্ন NH3 ক্রমাগত সরিয়ে নেওয়া হয় সমতা ডান দিকে ঠেলে।
তারপরের প্রশ্ন দেখো, বহুরূপতা কাকে বলে? কৃত্রিম হীরকের সূক্ষ্মপাতের উপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয় কেন? তো এখানে উত্তর হবে, বহুরূপতা হলো একটি মৌলের বিভিন্ন রূপে অবস্থান করার ধর্ম। কোনো মৌলের পরমাণুগুলো বিভিন্ন বিন্যাসে সজ্জিত হয়ে একাধিক গঠন সৃষ্টি করতে পারে, যাদের প্রত্যেকটিকে ওই মৌলের বহুরূপ বা রূপভেদ বলা হয়। উদাহরণস্বরূপ, কার্বনের গ্রাফাইট ও হীরক দুটি ভিন্ন রূপভেদ। কৃত্রিম হীরকের সূক্ষ্মপাতের ওপর ইলেকট্রনিক বর্তনী তৈরির প্রধান কারণগুলি হল: 1 নম্বর উচ্চতা পরিবাহিতা, 2 নম্বর বৈদ্যুতিক অপরিবাহিতা, 3 নম্বর যান্ত্রিক দৃঢ়তা, 4 নম্বর উচ্চ ডাইলেকট্রিক শক্তি ইত্যাদি। বাড়ি চুনকাম করার জন্য তুমি পড়া চুন জলে ভিজিয়ে রাখলে এবং দেখলে চুন জলের ওপর একটি আস্তরণ পড়ল। এই আস্তরণের উৎপত্তি বিক্রিয়া সহযোগে ব্যাখ্যা করো। বাড়ি চুনকাম করার জন্য পড়া চুন জলে ভিজিয়ে রাখলে প্রথমে নির্বাপক চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এই চুন জল যখন বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে আসে তখন বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কার্বনেট গঠিত হয়, যা অদ্রাব্য এবং আস্তরণের মতো সাদা স্তর আকারে জমে ওঠে। সুতরাং চুন জলের উপর যে আস্তরণ পড়ে তা হলো ক্যালসিয়াম কার্বনেট জমে যাওয়ার ফল। তারপরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? এখানে উত্তর হবে, ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আগুন তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড দিয়েও একই কাজ করে। তাই ম্যাগনেসিয়ামের আগুন কার্বন ডাইঅক্সাইড দিয়ে নেভানো যায় না। ম্যাগনেসিয়াম কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন তৈরি করে, যা আগুন আরও বাড়িয়ে দেয়। তারপরে দেখো, টেফলন ও পিভিসির একটি ব্যবহার লেখো। টেফলন একটি গুরুত্বপূর্ণ পলিমার যা রান্নার বাসনপত্রে নন স্টিক আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। অন্যদিকে পিভিসি একটি বহুল ব্যবহৃত প্লাস্টিক যা জলের পাইপ, বৈদ্যুতিক তারের অন্তরক এবং বিভিন্ন প্যাকেজিং সামগ্রী তৈরি করতে ব্যবহৃত হয়। তারপরের প্রশ্ন, দ্বি-একক পর্দা ঘেরা একটি কোষ অঙ্গাণুর উদাহরণ দাও। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? একটি দ্বি-একক পর্দা ঘেরা কোষ অঙ্গাণুর উদাহরণ হল মাইটোকন্ড্রিয়া। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কারণ এটি কোষের মধ্যে থাকা ক্ষতিকারক পদার্থ বা ক্ষতিগ্রস্ত কোষীয় অঙ্গাণুগুলিকে হজম করে কোষকে পরিষ্কার রাখে। প্রয়োজনে লাইসোজোম সম্পূর্ণ কোষকে ধ্বংস করতে পারে, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, নিউক্লিয়াসের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। তারপরের প্রশ্ন দেখো, ক্রোমোপ্লাস্টিড কি? এর উত্তর হবে, ক্রোমোপ্লাস্ট হলো এক ধরনের প্লাস্টিড যা উদ্ভিদের বিভিন্ন অংশে রঙ্গক যেমন ক্যারোটিনয়েড ধারণ করে এবং তাদের বিভিন্ন রং দেয়। এটি ফুল, ফল এবং কিছু মূল ও পাতার রঙিন অংশগুলির জন্য দায়ী। তারপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো এটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, উত্তর করা আছে। তারপরে দেখো, প্রাইমর্ডিয়াল ইলেকট্রিকল কি? প্রাইমর্ডিয়াল ইলেকট্রিকল হলো কোষ প্রাচীরের অভ্যন্তরীণ দিকে গঠিত একটি পাতলা প্রোটোপ্লাজমিক স্তর। এটি কোষের স্বাভাবিক প্রসারণের সময় তৈরি হয়। তারপরে দেখো, অ্যামিবার গমনাঙ্গের নাম লেখো। একটি আদ্যপ্রাণী গঠিত রোগের নাম লেখো। অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণপদ বা সিউডোপোডিয়া। একটি আদ্যপ্রাণী গঠিত রোগ হলো অ্যামিবিয়াসিস বা আমাশয়। তারপরের প্রশ্ন দেখো, টিকাকরণ কি? মিথজীবিতার উদাহরণ দাও। টিকাকরণ বা ইমিউনাইজেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হয়। এটি সাধারণত একটি ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে করা হয় যা রোগ সৃষ্টিকারী জীবাণুর দুর্বল বা মৃত রূপ ধারণ করে। মিথজীবিতা হলো দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি রূপ যেখানে উভয় প্রজাতি একে অপরের থেকে উপকৃত হয়।
তারপরের প্রশ্ন দেখো, ছেলে ও মেয়েদের শরীরের অবস্থানকারী জননগ্রন্থির নাম লেখো। ছেলেদের শরীরে জননগ্রন্থির নাম হলো শুক্রাশয় এবং মেয়েদের শরীরে জননগ্রন্থির নাম হলো ডিম্বাশয়। তারপরে দেখো, বায়োলুমিনেসেন্ট জীবেরা কিভাবে নিজেদের দেহে আলো প্রস্তুত করে। তারপরের প্রশ্ন হলো, বায়োলুমিনেসেন্ট জীবেরা কিভাবে নিজেদের দেহে আলো প্রস্তুত করে। তো দেখো উত্তর, বায়োলুমিনেসেন্ট জীবেরা যেমন জোনাকি তাদের দেহে বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। এই প্রক্রিয়াটিকে বায়োলুমিনেসেন্স বলা হয়। এই প্রক্রিয়ায় লুসিফেরিন নামক একটি পদার্থ লুসিফেরেজ নামক একটি এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো তৈরি করে। অথবা তারপরের প্রশ্ন দেখো, WHO নির্ধারিত যে কোনো 4টি কেন্দ্রীয় জীবন কুশলতা শিক্ষা নিয়ে আলোচনা করো। তো WHO দ্বারা নির্ধারিত 4টি কেন্দ্রীয় জীবন কুশলতা হলো আত্মসচেতনতা, সহানুভূতি, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধান। এই দক্ষতাগুলি মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে উন্নতি ঘটাতে সাহায্য করে। তারপরের প্রশ্ন, তারা মাছ কীভাবে শিকার ধরে। তারা মাছ শিকার করার জন্য তাদের চোখের দাগ এবং টিউব ফুট ব্যবহার করে। তারা শিকার শনাক্ত করার জন্য এই চোখের দাগ ব্যবহার করে এবং তারপর তাদের বাহু দিয়ে শিকারকে আঁকড়ে ধরে। এরপর তারা তাদের পেটকে মুখ থেকে বের করে শিকারকে ঘিরে ফেলে এবং হজম করে। তারপরে দেখো, কচুরিপানার 2টি উল্লেখযোগ্য ব্যবহার লেখো। কচুরিপানার 2টি উল্লেখযোগ্য ব্যবহার হলো সার এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার। এছাড়াও এটি বন্যা প্রতিরোধে এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজে লাগে। তারপরের প্রশ্ন, বাঁশ গাছে ফুল এলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। এখানে উত্তর হবে, বাঁশ গাছে নির্দিষ্ট সময়ের পর 40 থেকে 50 বছর অন্তর একসাথে ফুল আসে। তখন প্রচুর বাঁশের বীজ উৎপন্ন হয়। এই বীজ পুষ্টিকর হওয়ায় প্রচুর ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী দ্রুত বংশবৃদ্ধি করে। ইঁদুর সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেলে তারা মানুষের ধান, গম, শাকসবজি ইত্যাদি খাদ্যশস্য নষ্ট করে। খাদ্যাভাব, অপুষ্টি এবং ইঁদুরের দ্বারা রোগজীবাণু বহনের কারণে প্লেগ, টাইফাস, কলেরা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব ঘটে। সুতরাং বাঁশ গাছে ফুল ফোটার ফলে প্রচুর বীজ উৎপন্ন হয়, ইঁদুর সংখ্যা অস্বাভাবিক বেড়ে যায়, খাদ্যাভাব এবং রোগ ছড়ায়, মানুষের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। তারপরে দেখো, সুন্দরী গাছের শ্বাসমূল ও ঠেসমূল কী। সুন্দরবনের সুন্দরী গাছের শ্বাসমূল এবং ঠেসমূল 2টি ভিন্ন ধরনের মূল যা গাছটিকে পরিবেশগতভাবে টিকে থাকতে সাহায্য করে। শ্বাসমূল হলো সেই মূল যা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করার জন্য মাটির উপরে উঠে আসে, যেখানে ঠেসমূল হলো এক ধরনের অস্থানিক মূল যা গাছের গোড়া থেকে বের হয়ে মাটির গভীরে প্রবেশ করে এবং গাছকে জলের স্রোত বা ঝড়ে উপড়ে যাওয়া থেকে রক্ষা করে। তারপরের প্রশ্ন, কী কারণে হলুদ জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। তারপরে ত্রিফলা কী এবং এটি কী জন্য ব্যবহৃত হয়। হলুদ তার প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। ত্রিফলা হলো একটি আয়ুর্বেদিক মিশ্রণ যা আমলা, হরিতকি এবং বহেড়া নামক 3টি ফলের সমন্বয়ে গঠিত। এটি হজম ক্ষমতা উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির ব্যবহৃত হয়। তারপরে দেখো, এখানে আমাদের এই সেটের বড় প্রশ্নগুলি শেষ হলো। তো যদি তোমাদের এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।